আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ছোট্ট ব্লগ নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমি সেহরি খাওয়ার পরেই মুরগি ভিজিয়ে রাখছিলাম, যাতে সকালবেলা উঠতে উঠতে মাংসটা স্বাভাবিক হয়ে যায়, আমার আর রান্না করতে কোনো ঝামেলা না পোহাতে হয়। সকালবেলা উঠেই আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি, আর মশলাকেও আমি আগেই বের করে রেখে দিই সেহরি খাওয়ার সময়, যাতে সকালবেলায় আমি রান্না বসিয়ে দিতে পারি। কারণ দুপুরবেলা থেকে গ্যাস চলে যায়, সকালেই আমার রান্না করে শেষ করতে হয়। তো এখানে আমি সব রকমের মশলা মিশিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া জিরার পাউডার, আর এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়েছি অল্প একটু তেল। এখন মাংসটাকে আমি ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করে হাতে মাখিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। আসলে সব সময় একরকমভাবে রান্না করলে খেতেও যেমন স্বাদ লাগে না, তেমন একটা একঘেয়েমি চলে আসে। তাই মাঝে মাঝে একটু ভিন্ন রকমভাবে রান্না করতেই হয়। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আমি পেঁয়াজ আর দারচিনি, এলাচি, তেজপাতা একসঙ্গে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে সেই ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে এখন আমি কষিয়ে নেব কিছুক্ষণ মিডিয়াম হিটে, আস্তে আস্তে যাতে নিচে না লেগে যায়। কষানোর পরে আমি এখানে মিডিয়াম সাইজের 2টা টমেটো দিয়েছি। টমেটোর সিজনে আমি সব কিছুতেই টমেটো দিই, যাতে পর্যাপ্ত পরিমাণ টমেটো পাওয়া যায় এখন বাজারে। শরীরে টমেটোর চাহিদাটা পূরণ হয়। আসলে টমেটো সব সময় তো আর এত অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই সময়কার টমেটোগুলো পরিপক্ক এবং খেতেও খুবই ভালো লাগে। তো মাংসতে দিয়ে আমি নেড়ে মিশিয়ে নিলাম, আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও রান্না করে নিব। তো যেটা বলছিলাম, অন্য চুলায় আমি ছোলা দিয়ে দিয়েছি বসিয়ে, প্রেশার কুকারে ছোলা সেদ্ধ করে। এখন অন্য আরেকটা হাঁড়িতে ছোলাকেও আমি রান্না করার জন্য দিয়ে দিয়েছি বসিয়ে, কারণ একসঙ্গে সব রান্নাগুলোই আমি পটাপট 2 চুলায় রান্না করে নিব। এখন যেহেতু গ্যাস আছে, রান্না করতে কোনো অসুবিধা নাই। আর দুপুরবেলা গ্যাস চলে যায়, তখন রান্না করা খুবই কষ্ট হয়ে যায়, যার কারণে সকালবেলায় আমার রোজা আসার সাথে সাথে সকালবেলা আমার রান্না শেষ হয়ে যায়। মাংসটা এই পর্যায়ে আসছে, আমি হালকা একটু পানি দিয়েছি, আর 2টা মিডিয়াম সাইজের ছোট ছোট আলু কেটে দিয়েছি। আমার ছোট ছেলে আবার আলু খোঁজে খাওয়ার সময়, তো ওর জন্যই 2টা আলু দিয়ে দিয়েছি। তো এখন আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এর মধ্যে লবণ দেখে দিয়েছি, লবণ ঠিকমতো আছে কিনা, ঝাল লবণ পুরোটা দেখে আমি দিয়ে দিয়েছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আস্তে, একটা আলাদা একটা ফ্লেভারের জন্য। অন্য চুলায় আমি ফ্রাই প্যানে ডিমগুলাকে পোস্ট করে নিচ্ছি। এই ডিমগুলা একরকমভাবে রান্না করতে করতে আর ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে ডিম পোস্ট করে রান্না করব। এটা সেহরির জন্য রান্না করব। এখন এই যে এই পোস্ট ডিমগুলাকেই আমি রান্না করে নিব। আর মাংসটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, এই যে দেখাচ্ছি। এটার একদম মানে মাখা মাখাও অবস্থা থাকবে না, আবার একদম মানে পাতলা পাতলা ঝোলও থাকবে না, এরকম একটা অবস্থা। তো এখন এটাকে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর অন্য চুলায় একটা বসিয়ে দিয়েছি ওই ডিম রান্না করার জন্য। তো এই যে দেখুন, আমি একটু বেশি ধনিয়া পাতা দিবেন, যাতে খেতে একদম অনেক টেস্ট হয়। ধনিয়া পাতার ফ্লেভারটার জন্যই মাংসটা একটু অন্যরকম লাগে। তো এটা নামিয়ে নেব। এখন এটা রান্না করার কোনো প্রয়োজন নাই, আমি আপনাদেরকে এটা সাফ করে দেখাতে পারবো না, কারণ এটা খাবো আমরা সন্ধ্যায় সেহেতু আর এটা এখন আমি এই পর্যন্তই দেখাতে পারবো। তো এখন আমি ডিম রান্না করার জন্য এখানেও দিয়ে দিয়েছি আমি সব রকমের মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া জিরার পাউডার, একটু মরিচ বাটাও এখানে আমি অ্যাড করে নিয়েছি, কাঁচা মরিচ বাটা।
তো এখন তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নেব। আমি এখানে যেহেতু রমজান মাস, তেল মশলা একটু কমই ব্যবহার করার চেষ্টা করি, কারণ সারাদিন রোজা রাখার পরে যে এত তৈলাক্ত জিনিস খেলে আসলে গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার চান্স থাকে, যেহেতু তাই আমি একটু কম কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। তো যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে ওরকম আকারে শেয়ার করলাম আজকে। আর রমজানের ব্লগ করা আসলে অনেক টাফ হয়ে যায়, কারণ এত কাজ আর সব সময় এত তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় যে মানে ক্যামেরা অন করার সময়ই পাওয়া যায় না। একের পর এক মানে কাজের উপরই লেগে থাকতে হয়। রমজান আসার পরে এই অবস্থা হয়েছে, তাও আল্লাহর রহমত। রমজানে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত বাকি কাজগুলো সহি সালামতে করতে পেরেছি, এটাই আল্লাহর কাছে অশেষ রহমত। আমি এখন একে একে ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এটা এই পর্যায়ে আসছে, এটাকে আবার ভোর রাত্রের জন্য গরম করে নিতে হবে। এখন এটা আপাতত এরকম করেই হালকা পাতলা পাতলা ঝোল দিয়ে রান্না করে নিব। আর অন্যান্য কাজ দেখতে থাকুন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো যাই হোক, ডিমগুলোকে আমি একটা একটা করে সাবধানতার সাথে দিয়ে দিচ্ছি। কারা এভাবে ডিম রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। মানে ডিম সিদ্ধ করে ভোনা আর এইভাবে রান্না করা কিন্তু একটু তফাৎ আছে। এইভাবে রান্না করলেও কিন্তু খেতে অনেক টেস্ট হয়। মানে ডিমটা কেমন মানে একরকম আর হইলো না, একটু আইটেম চেঞ্জ হইলো। তো ডিমটাও আমার দেখতে দেখতে রান্না হয়ে গেছে। আমি এবারে ধনিয়া পাতা দিয়ে ডিমটা নামিয়ে নেব। যেহেতু এটা আবার গরম করব, সেহেতু এটা রান্না করার কোনো দরকার নাই। আর ডিম তো অলরেডি হয়েই গেছে, এটার আর বেশি রান্না করার দরকার পড়ে না। তো আমি কিন্তু স্ট্যান্ড দিয়ে ভিডিও করি নাই, হাত দিয়ে করতেছি, যার কারণে ক্যামেরাটা একটু নড়াচড়া করতেছে। আসলে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। তো যাই হোক, আমি ডিমটাকেও এখন নামিয়ে নিচ্ছি। ডিমটা এই পর্যন্তই থাকবে। এটা সেদিকে খাওয়ার সময় আমরা আবার হালকা একটু গরম করে নিব, যাতে আর কোনো খেতে সমস্যা না হয়। তো আর এই হলো চিকেন রান্নাটা, আমি দেখাচ্ছি তোমাদেরকে কীরকম লুক আসছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। ডিমটা কিন্তু শেষ রান্না করা, ডিমের আর কোনো কাজ নাই। তো এই হলো মাংসটা নামানোর পরে ফাইনাল লুক। আর ছোলাগুলোকেও আমি এই যে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে, এটা সন্ধ্যায় খাবো আমরা। তো একে একে আমার রান্না করা কিন্তু কমপ্লিট। এখনও 12টা বাজে নাই সকাল, এর মধ্যে আমার রান্না শেষ। এখন আমি একটু মানে রেস্ট করব, নামাজ কালাম পড়ে আবার দুপুরের পরে যাব মানে ইফতারি বানাতে। তো আজকে ইফতারি একটু কম কম মনে হইলো, সেজন্য আমি ছাদবাগান থেকে কয়েকটা পুঁই শাক নিয়ে আসছি, যে পুঁই শাক দিয়ে একটু পাকোড়া ভেজে নিব। আমি বেসনও গুলিয়ে নিয়েছি। এই বেসনের মধ্যেই আমি পুঁই শাকগুলোকে একটা একটা করে চুবিয়ে আমি ভেজে নিব। এইভাবে পুঁই শাক বেসনের মধ্যে চুবিয়ে ভেজে কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা কিন্তু বিশ্বাস করবেন না, পেঁয়াজু বলেন, আলুর চপ বলেন, বেগুনি বলেন, তার চেয়ে বেশি টেস্ট হয়। আমার ছোটো বাচ্চা তো মানে সহজে কিছু খেতে চায় না, সেও 2-3টা খেয়ে নেয়। আমি এর আগেও বানিয়েছি, তো আজকে আবার ভিডিও করলাম। আসলে অনেক টেস্ট হয়। আমার পুঁই শাকের বড়া বা পাকোড়া কেমন হইল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অন্যান্য ইফতারিগুলো ভাজা হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ব্লগটা। আর ভিডিওটা বেশি লম্বা করব না, কথা বলতে বলতে কিন্তু আমার পুঁই শাকের পাকোড়াগুলো ভাজা শেষ।